এরকম দু চারটে ঘটনা হওয়ার পরে এমন ভাবে এতে সোজা করা হবে না, মোটামুটি সারা জীবনের জন্য মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়িয়ে যাবে, আর কোনোদিন আর এদিকে ওদিকে ঘাড় বেঁকানোর সুযোগ পাবে না। ওই লায়েক আলী থেকে যত লায়েক, তারপর আনলায়েক যে যতগুলো আছে আর কি, সবই বেশিরভাগই লায়েক নয়। মানে এরা এখনো না বুঝতে পারেনি যে সরকারটা পরিবর্তন হয়ে গেছে, আর মমতা ব্যানার্জি নেই আপনাদের সাথে। এবার ভাবছেন যে লেফট ফ্রন্টকে ধরে তড়ি পার করবেন বা এই ধরনের অরাজকতা সৃষ্টি করবেন। ভারতবর্ষে অরাজকতা তৈরির দিন শেষ, ভারতবর্ষে সাম্প্রদায়িকতার বীজ বোনার দিন শেষ। বেশি মানে আপনাদের মনে হয় একটু ফ্ল্যাশব্যাকে ফিরে যাওয়া ভালো। যে ঘটনাগুলো ঘটেছে, ওই আগের মতো গন্ডগোল করবেন, 2-3 মাসে বেল পেয়ে গিয়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়াবেন, ভুলেও এটা ভাববেন না। আপনাদের জন্য খুব খারাপ দিন অপেক্ষা করছে। যেটা করেছেন আপনাদের বাকি জীবনটা নষ্ট হয়ে যাবে, এটুকু বলতে পারি। আমার তো ভয় হচ্ছে আবার তদন্ত করতে গিয়ে ওনার পরবর্তীকালে দেখা যাবে ওই ওই হিন্দু মুসলিমের যে অ্যাঙ্গেলটা তৈরি করা, এখানেও না ওনার হাত চলে আসে। অবভিয়াসলি যিনি মোমবাতি নিয়ে হাঁটাহাঁটি করেছেন তার, উনি তো সবকিছুতেই পটু। নেগেটিভ রাজনীতি করাতে ওনার থেকে বেশি দক্ষ কেউ নেই। নির্লজ্জ মানে বেহায়া একজন মুখ্যমন্ত্রী ছিল, মুখ্যমন্ত্রী না মূর্খমন্ত্রী বলে আমি ওনাকে চিহ্নিত করি। উনি অভয়াকে ওইভাবে মানে চাকরিরত অবস্থায় আরজি করের মধ্যে ওইভাবে ধর্ষণ করে হত্যা করিয়ে তারপর নিজের দায়িত্বে এভিডেন্স লোপাট করেছেন। এই কেসে উনি জেলে যাবেন, আগে জেল থেকে বেরোন, তারপর আপনি অন্যকে সমালোচনা করুন। আপনার জেল যাত্রা খুব তাড়াতাড়ি ঘনিয়ে আসছে, আপনি তৈরি থাকুন। অলরেডি সরকার তার পদক্ষেপ নিতে শুরু করে দিয়েছে। দেখুন, ঘটনাটা অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক। এখানে দুটো ঘটনা ঘটেছে। এক, মেয়েটি যখন ট্রেস পাওয়া যাচ্ছিল না তখন স্পেসিফিক কেস হয়, পরের দিন তার ডেড বডি রিকভারি হয়। এরপরে ওটাকে কেন্দ্র করে একটা ল অ্যান্ড অর্ডার হয়েছে, ওটাকে একটা কমিউনাল অ্যাঙ্গেল দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু অন্যান্য মানে যে বিগত তৃণমূল সরকার যেটা করেছিল, অপরাধীদের সবসময় গার্ড করতো বা ধামাচাপা দিত বা এভিডেন্স লোপাট করতো, আমরা ঠিক উল্টোটা করেছি। 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং তদন্ত তাদের বিরুদ্ধে অলরেডি স্টার্ট করা হয়েছে, তাদের পুলিশ কাস্টডিতে নেওয়া হয়েছে। এবং সব থেকে বড় কথা, প্রপার ওয়েতে যেটা ময়না তদন্ত করার দরকার সেটা করে এখানে যে এভিডেন্স পাওয়া উচিত ছিল সেগুলোকে কালেক্ট করা হয়েছে এবং তার ফরেন্সিক অ্যানালিসিসের জন্য পাঠানো হয়েছে। এটা একটা দিক গেল। 2 নম্বর দিক হচ্ছে, সেদিন প্রায় 200 জন মতো লোক ভ্যান্ডালিজম চালিয়েছে, তাদের আইডেন্টিফাই করা হয়েছে, তাদের এগেনস্টে ব্যবস্থা নেওয়া হয় এবং একটি গণহত্যার ঘটনা ঘটেছে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীজি বলেছেন যে এই ঘটনা হয়তো সে ব্যাপারটা ঠিক হয়নি, মানে জনরোষে একজনকে মারা হয়েছে, সেটাও সঠিক নয়। এবং আমি যদি ধরেও নিতাম সে লোকটি এই কাজটা করেছে, গণহত্যা বা জনরোষটা কোনো সভ্য সমাজের এটা কিন্তু অ্যাকসেপ্ট করে না। আর এখানে যেটা তদন্তে প্রাথমিক পাওয়া যাচ্ছে যে এই ঘটনা ঘটেইনি, তো মানে সেই ব্যক্তি তার সাথে যুক্ত ছিল না, ফলে পরিকল্পিতভাবে একটা অ্যাটাক হয়। দুটো স্ট্রং স্টেপ, 3টে স্টেপ নেওয়ার আছে। এক, এই ঘটনাতে যারা দোষী ব্যক্তি, অলরেডি 3 জন অ্যারেস্টেড হয়ে গেছে, আরেকজন বাকি আছে। 2, যারা এটাকে কমিউনাল অ্যাঙ্গেল দিয়ে এই যে 200 লোকের কথা বললাম, যারা এটা ল অ্যান্ড অর্ডার এমন একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করেছে যেখান থেকে মানে এরকম ঘটনা ঘটিয়ে ব্যাপারটা আরো ইনফ্লামেট করে। 3, যে গণপিটুনির ঘটনায় মারা গেছে, সম্ভবত সেটা সে ছিল না তার সাথে জড়িত, এটাতেও কিন্তু সঠিক তদন্ত হয়ে দোষী ব্যক্তিদের এগেনস্টে কঠোরতম শাস্তি হওয়া দরকার। দেবাশিস দা, একটা বিষয় তো জানতে চাইবো যে মুখ্যমন্ত্রী ইতিমধ্যে জানিয়েছেন প্রধান অভিযুক্ত সহ একাধিক ব্যক্তি গ্রেফতার হয়েছে এবং এসআইটি গঠন করা হয়েছে ইতিমধ্যেই। তদন্তের এই অগ্রগতিকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী শুধু এসআইটি গঠন করেননি, উনি প্রত্যেকজন, আমরা যারা জনপ্রতিনিধি, আজকে আমাদেরকে এসপি অফিসে ডাকা হয়েছিল, সেখানে
এখানকার যিনি এমপি রয়েছেন তৃণমূল কংগ্রেসের, তিনিও আমন্ত্রিত ছিলেন। বাকি বিধায়করাও এই বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে তারাও আমন্ত্রিত ছিলেন, এবং আমাদের যে 3জন এমএলএ আছে তারাও আমন্ত্রিত ছিলেন। প্রত্যেকের মতামত নেওয়া হয়েছে, প্রত্যেকের সাথে কেস নিয়ে ডিসকাশন করা হয়েছে। উইথ অল গভর্নমেন্ট অফিসিয়ালস ছিলেন সেখানে, ডিজি ছিলেন, এডিজি সাউথ বেঙ্গল ছিলেন, আইজি ছিলেন এখানকার লোক, এবং এসপি ছিলেন, ডিএম ছিলেন, এবং প্রত্যেকটি ব্যাপারে পর্যালোচনা করে প্রত্যেকের মতামত নেওয়া হয়েছে কি করলে আরো ভালো হয়, এবং আমাদের পরবর্তীকালে যে পুলিশিং সিস্টেমকে আরো কি করে ডেভেলপ করা যায় সেটা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। আমি বিগত যতদিন চাকরি করেছি, আমি দুজন মুখ্যমন্ত্রীর আহ, সময় চাকরি করতে পেরেছি, এক বুদ্ধদেব ভট্টাচার্য এবং দুই মমতা ব্যানার্জি। আমি তো কোনোদিন প্রশাসনকে এইভাবে কাজ করতে দেখিনি। তার ঠিক উল্টোটা হতো, কিভাবে চেপে দেওয়া যায়, কিভাবে কে কার লোক, এগুলোকে দেখা। আমাদেরটা ঠিক সম্পূর্ণ উল্টো গতিতে চলছে। আমরা অপরাধীকে চিহ্নিতকরণ করে তাদের এগেইনস্টে ব্যবস্থা নেব, এবং পুলিশকে আরো আধুনিকীকরণ, এর দিকেই পুরো ব্যাপারটা এগোচ্ছে। একটা কথা বললেন না দেবাশিস দা, যে আপনি যখন আপনার সার্ভিস পিরিয়ডে আপনি দুজন মুখ্যমন্ত্রীর সাথে কাজ করার সুযোগ পেয়েছেন, এবং আমরা সাধারণত জানি আইপিএস অফিসার হিসেবে তদন্তের গতি প্রকৃতি, তদন্তে এই সমস্ত বিষয়গুলো একটা সামনে থেকে দেখার সুযোগ আপনাদের থাকে একজন পুলিশ আধিকারিক হিসেবে, এ র্যাঙ্ক পুলিশ আধিকারিক হিসেবে। সে জায়গা থেকে আপনি বললেন যে কখনোই এটা লক্ষণীয় হয়নি যে তদন্তের পর্যবেক্ষণ এত দ্রুততার সাথে করা হয়েছে। সে জায়গা থেকে দাঁড়িয়ে আপনি একজন আইপিএস অফিসার হিসেবে নিজের দায়িত্ব পালন করে এসেছেন, আজকে জনপ্রতিনিধি হিসেবে কাজ করছেন, কোথাও গিয়ে কি একটা এক্সট্রা অ্যাডভান্টেজ থাকছে আপনার হাতে একজন আইপিএস হিসেবে কাজ করে আসার? এই যে খুব স্বাভাবিক ঘটনা, মানে 18 বছর আমি এই সাবজেক্টটা নিয়ে মানে অনেক ইম্পর্টেন্ট কেস নিজে হ্যান্ডেল করেছি, বা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেখেছি। মানে হয় নিজে কখনো তদন্ত করেছি, কখনো ব্যাপারটাকে সুপারভাইজ করেছি। ফলে সব রকম কেস, যদিও একটা কেসের সাথে একটা কেসের কিছুটা তো পার্থক্য থাকে, বাট বেসিক ব্যাপারগুলো এবং প্রত্যেকটা কেসের নতুন নতুন যে ব্যাপারগুলো আসতো সেটা অনেকটা আমাকে সাহায্য করেছে। ব্যাপারে এভিডেন্স কিভাবে গ্যাদার করতে হয়, কি করে চেন অফ এভিডেন্স ক্রিয়েট করতে হয়, কি করে ট্রায়াল পরিচালনা করতে হয়, সেই ব্যাপারগুলোকে খুব কাছ থেকে দেখার বা নিজে হাতে করার। আমি সিবিআর মতো ডিটেকটিভ মানে গোয়েন্দা বিভাগে কাজ করেছি, ইন্টেলিজেন্স কোর ইন্টেলিজেন্সে কাজ করেছি, সার্ভেলেন্সের ওপরে অনেক কাজ করেছি। একটা কথাই বলতে পারি যে যেভাবে আজকে দেখুন তদন্ত, তার একটা মোটামুটি থাম রুল আছে, সঙ্গে আজকে যে টেকনোলজি এগোচ্ছে, আগে যতটা আমাদের বাধা পেতে হতো যে বা বিভিন্ন রিপোর্ট আসতে অনেক সময় লাগতো, আজকের দিনে কিন্তু সেগুলো অনেক দ্রুত গতিতে হয় এবং অনেক সফিস্টিকেটেড গ্যাজেটস চলে এসেছে। ফলে আমরা এটুকুই বলতে পারি যে তদন্ত যদি সরকারের সদিচ্ছা থাকে, যেমন আগের সরকারের কোনো সদিচ্ছা ছিল না, আগের সরকার শুধু অপরাধীদের বাঁচানোর জন্য ছিল, এই সরকার আছে অপরাধীদের ধরার জন্য। ফলে আপনারা নিশ্চিন্ত থাকুন, এ ব্যাপারে আমরা সঠিক তদন্তই করব এবং অপরাধীরা সঠিক শাস্তিই পাবে। দা, ঘটনার পরে যে কথার প্রতিবাদ আপনার মুখেও প্রথমেই উঠে এলো, যে রীতিমতো প্রতিবাদের নামে যে গণপিটুনি, মব লিঞ্চিং, রেল লাইনে লোহার বিম ফেলে ট্রেন চলাচল ব্যাহত করার চেষ্টা, সংবাদ মাধ্যমের ক্যামেরা ভাঙচুর এবং পুলিশের কাজে বাধার অভিযোগগুলো উঠে এসেছে। আপনার মতে এই ঘটনাগুলোর কি পৃথক ফৌজদারি তদন্ত হওয়া উচিত এবং গুন্ডা আইন বলবৎ করা উচিত, কি যদিও বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা এই আইনের তীব্র বিরোধিতা করেছেন ইউনিয়ন সিভিল কোর্ট? করবেনই তো, ওনাদের কাজই হচ্ছে ওই আলট্রা যে মাওয়িস্ট আছে বা এটা বিকাশ ভট্টাচার্য যাদের ইয়ে করছেন, সওয়াল করছেন, এটা কিভাবে উনি করতে পারেন যারা দেশের আইন ভাঙছে, এবং যেটা আমাদের লেফটিস্ট যারা রয়েছে, আলট্রা লেফটিস্ট রয়েছে, এরা সারাক্ষণই সবকিছুর বিরোধিতা করে। ভেঙে দাও, ভাষায় মানে স্লোগানই হচ্ছে ভেঙে দাও, গুড়িয়ে দাও, কালো হাত ভেঙে দাও। কোনোদিন বলে না আমরা এটা করতে চাই। যারা গড়াতে বিশ্বাস করে না, তো তাদের সম্পর্কে কি বলবো। আর যে ঘটনাগুলো ঘটেছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে শুভেন্দু অধিকারী, ইনি এদের যা যা করেছে, এক তো তাদের সম্পত্তি থেকে যেটা নতুন আইন হচ্ছে যে ওখান থেকে রিকভারি করা হবে, আর সব থেকে বড় কথা এক্সাম্পলারি পানিশমেন্ট, মানে দৃষ্টান্তমূলক শাস্তি। এই যে উনি বারবার বলেছেন যে যারা
এই ধরনের ঘটনা ঘটাবে, আইনকে নিজের হাতে নেবে, বা পুলিশ বা প্রশাসনের উপরে, বা যে মানে ট্রেনের যে লাইন তুলতে গেছিল, মানে কতখানি বিপজ্জনক কাজ করতে গেছিল, এদের এমন শাস্তি হওয়া উচিত। এরাও কিন্তু কম অপরাধী নয়। সবসময় ওই জনরোষ, গণ অভ্যুত্থান, এই সিপিএম এর ডায়লগ, এগুলো এবার বন্ধ করা উচিত। আমার মনে হয় ওনাদের এবার আবার টাইম হয়ে গেছে। ওই অভ্যুত্থান বা ওই যে জনরোষ টনরোষ বা যত বিপ্লব মনে হয় চায়নায় গিয়ে করলে ভালো হয়। ওনাদের জন্য, বিশেষ করে সিপিএম এর জন্য চায়নার করিডোরটা খুলে দিলে খুব ভালো হয়। ওরা ওখানে গিয়ে ভালো করে ওরা আন্দোলনটা করতে পারে। দেবাশিস দা, ওই বাচ্চা মেয়েটির ধর্ষণ এবং খুনের সাথে যে রেল কর্মীকে মারধর করা হলো, এই ঘটনার সাথে তার কি সম্পর্ক ছিল? লোকাল ট্রেন আসা রেল যাত্রীদের কি সম্পর্ক? তাদের জীবনকে প্রশ্নের মুখে ফেলে দেওয়া কেন? এই যে মানে আসল উদ্দেশ্যটা কি? আসল উদ্দেশ্য কিছুই নয়। পুরো আজকে যে একটা গুড গভর্নেন্স আমরা চালু করেছি, বা তার একটা বার্তা দিয়ে, বা এই যে একের পর এক ঘটনা ঘটছে তাদের সাজা দেওয়া হচ্ছে, এটা বাকিদের ভালো লাগছে না। এটা চাইছে যে কোনোভাবেই পুরো ব্যাপারটাকে ডিস্টেবিলাইজ করে দেওয়া, এবং এমন একটা বার্তা দেওয়া যে দেখো বিজেপি আসার পরে তারা ঠিক মতো গভর্নমেন্ট চালাতে পারছে না। উল্টোটা বলছি, এরকম দু চারটে ঘটনা হওয়ার পরে এমন ভাবে এদের সোজা করা হবে না, মোটামুটি সারা জীবনের জন্য মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়িয়ে যাবে, আর কোনোদিন আর এদিকে ওদিকে ঘাড় বেঁকানোর সুযোগ পাবে না। আপনারা নিশ্চিন্ত থাকুন যে যা ব্যবস্থা নেওয়ার, আমাদের আইনের যে প্রভিশন আছে, বা এখন আইন আরো কঠোর হয়ে গেছে, তার মধ্যে থেকেই তাদের একদম সোজা করে দেওয়া হবে। এর বাইরে কোনো অপশন কিছু নেই। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে আমরা দেখলাম যে সাম্প্রদায়িক একটা অ্যাঙ্গেল, যে কথা আপনিও শুরুতেই বললেন, সেই সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর কোনো পরিকল্পিত চেষ্টা হয়েছে কিনা সেটিও কি তদন্তের আওতায় আনা উচিত বলে আপনি মনে করেন? দুই সিপিআইএম এর মুসলমান নেতা লায়েক আলী বারুইপুরের ঘটনায় বিজেপির নাম জড়িয়ে দিল, কারণ অভিযুক্তরা ধর্ম পরিচয়ে হিন্দু। সিপিআইএম যেভাবে রাজনীতিকরণ করে বিজেপিকে এই ঘটনার সঙ্গে জড়িয়ে দিয়ে একটা সোশ্যাল মিডিয়ায় মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, কি বলবেন সে প্রসঙ্গে? ইউপির কথাটা মনে রাখুন, করুন, বা ইয়েতে দেখবেন ওই যে পুলিশকে গোলাপ ফুল দিয়ে স্বাগত জানাচ্ছে, দেখেছিলেন তো? ওই লায়েক আলী থেকে যত লায়েক, তারপর আনলায়েক, যে যতগুলো আছে আর কি, সবই বেশিরভাগই লায়েক নয়। মানে এরা এখনো না বুঝতে পারেনি যে সরকারটা পরিবর্তন হয়ে গেছে, আর মমতা ব্যানার্জি নেই আপনাদের সাথে। এবার ভাবছেন যে লেফট ফ্রন্টকে ধরে তড়ি পার করবেন, বা এই ধরনের অরাজকতা সৃষ্টি করবেন। ভারতবর্ষে অরাজকতা তৈরির দিন শেষ। ভারতবর্ষে সাম্প্রদায়িকতার বীজ বোনার দিন শেষ। বেশি মানে আপনাদের মনে হয় একটু ফ্ল্যাশব্যাকে ফিরে যাওয়া ভালো। যে ঘটনাগুলো ঘটেছে, ওই আগের মতো গন্ডগোল করবেন, 2-3 মাসে বেল পেয়ে গিয়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়াবেন, ভুলেও এটা ভাববেন না। আপনাদের জন্য খুব খারাপ দিন অপেক্ষা করছে। যেটা করেছেন, আপনাদের বাকি জীবনটা নষ্ট হয়ে যাবে, এটুকু বলতে পারি। মোটামুটি প্রশাসন দায়িত্ব নিয়ে আপনাদের সেই কাজটা করবে। পাঁচজন সিপিআইএম এর যারা নেতা রয়েছেন তাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে কিছু ঘটনায় তদন্তের আগেই রাজনৈতিক ব্যাখ্যা সামনে আনা হলো, এবং আপনার মতে এই প্রবণতা গণতান্ত্রিক রাজনীতির জন্য কতটা ক্ষতিকর? গণতান্ত্রিক রাজনীতির জন্য তো পুরোটাই ক্ষতিকর। মানে এরা যেটা করছে, আবার বলছি যে দেখুন, সিপিএম একটা ভালো মজা পেয়েছে। সিপিএম ভাবছে যে চোর তৃণমূল বিদায় নিয়েছে, এবার ফাঁকা জায়গাটা তারা দখল করে নেবে। কিন্তু এটা বুঝতে পারছে না যে আগের বারের মতো পরিস্থিতি আর এখন নেই, এবং যেটা এই যে সাম্প্রদায়িক বীজ বোনাটা, সিপিএম এর বুনে যাওয়ার জায়গাটাতে তৃণমূল সেখানে পুরো বাকি জমিতে চাষ করেছিল। সিপিএম এর সমস্ত মানে রটেন প্রোডাক্ট গুলোকে নিয়ে তৃণমূল পুরো এই সোসাইটিতে এত কিছু চুরি ডাকাতি ধর্ষণ যত খারাপ কাজ ছিল সবকিছু করেছিল। সিপিএম, ইওর টাইম ইজ আপ। আপনাদের আর কোনোভাবে আপনারা ভাবছেন সেই জায়গাটা আবার ফিরিয়ে নেবেন, হবে না ওটা। বিজেপি যতদিন থাকবে আপনাদের এই কাজটা করতে দেবে। দেবাশিসা, বারুইপুরের নাবালিকা ধর্ষণ এবং খুনকাণ্ডে বিগত তৃণমূল সরকারকেই কিন্তু সরাসরি দায়ী করলেন পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। তার বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে দুর্নীতি ও সামাজিক অবক্ষয়ের ফলেই আজ এই ধরনের ভয়াবহ ঘটনা ঘটেছে। তিনি অভিযোগ করছেন যে তৃণমূল সরকার
মানুষকে শিক্ষা এবং স্বাস্থ্য থেকে দূরে সরিয়ে খেলা মেলা মদ এবং জুয়ার সংস্কৃতিতে ডুবিয়ে রেখেছিল, যার ফলেই সমাজে অধঃপতন হয়েছে এবং বারুইপুরের কিশোরী তার শিকার হয়েছে। আপনি কি সহমত পোষণ করেন রত্নাদেবী? 100% সহমত পোষণ করি। গভর্নমেন্ট দেখুন, গভর্নমেন্টের প্রথম কাজ হচ্ছে গুড গভর্নেন্স, মানে সরকারকে ঠিক মতো চালানো। একটা সরকার মানুষের কাছে যে ম্যান্ডেট নিয়ে আসে সেগুলোকে ইমপ্লিমেন্ট করানো। সেটা বাদ দিয়ে যদি খেলামেলা, উৎসব মোৎসব এবং এন্টারটেনমেন্ট আর যতগুলো ঘটনা আপনি দেখেছেন, প্রত্যেকটা জায়গাতে এত খারাপ খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে মানুষের, মানে তৃণমূল সরকারের কাছে সবকিছুই ভোগ্যপণ্য ছিল, নারীরাও ভোগ্যপণ্য ছিল। এটা যখন মানুষের মধ্যে ঢুকে যায়, এই কালচার আপনি একদিনে তো শেষ করতে পারবেন না। মোটামুটি আগামী 5 বছর ভালো করে ওই রুল অফ ল যদি আমরা জারি করতে পারি, তখনই এই কালচার থেকে বেরিয়ে আসতে পারবো। রত্না দেবনাথ যা বলেছেন উনি একদমই সঠিক বলেছেন। এই যদি তৃণমূল সরকার সঠিকভাবে চলতো তাহলে অভয়াকাণ্ডও ঘটতো না, এবং আজকের ঘটনাও, মানে যেটা আমরা বারুইপুরের ঘটনাও ঘটতো না। আপনি যখন এই কথা বলছেন, আমি একটা কথা বলবো। মোমবাতি হাতে কিন্তু এবারে পথে নামলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু অভয়ার সময় উনি চুপ ছিলেন। ওনার নির্দেশে আবার নাকি ভিসেরা রিপোর্ট চেঞ্জ করা হয়েছিল অভয়ার। হাসখালি কাণ্ডে বলেছিলেন মেয়েটা প্রেগনেন্ট ছিল, পার্কস্ট্রিট কাণ্ডে বলেছিলেন খারাপ মেয়ে। এখানেও মহিলার মিছিলে হাঁটা কি শোভা পায়, কি বলবেন? একটা কথাই বলি, আমার তো ভয় হচ্ছে আবার তদন্ত করতে গিয়ে ওনার পরবর্তীকালে দেখা যাবে ওই ইয়েকে, ওই হিন্দু মুসলিমের যে অ্যাঙ্গেলটা তৈরি করা, এখানেও না ওনার হাত চলে আসে। অবভিয়াসলি যিনি মোমবাতি নিয়ে হাঁটাহাঁটি করেছেন তার, উনি তো সবকিছুতেই পটু। নেগেটিভ রাজনীতি করাতে ওনার থেকে বেশি দক্ষ কেউ নেই, মানে কোনোটাই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। উনি কি করতে পারেন এবং কি করতে পারেন না পশ্চিমবঙ্গবাসী দেখেছে। ফলে উনি যে কোনো লেভেল অব্দি যেতে পারেন। ঘটনা ঘটলে অপরাধীর বিচার না চেয়ে দেখা যাবে যে কমিউনাল যদি একটা উস্কানি দেওয়া যায়, সেক্ষেত্রে কি সুবিধা পেতে পারেন, করতে পারেন, কোনো অস্বাভাবিক কিছু না। দেবাশিস দা, আপনাদের বিরুদ্ধে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি একটি ভিডিও বার্তা দিয়েছেন এবং সরাসরি আপনাদের উদ্দেশ্যে তিনি বলছেন যে লক্ষ্মীর ভান্ডার যারা পেতেন, সেই 2,46,00,000 মহিলা, আজকে প্রায় 1.5 কোটির ওপর মা বোনেদের নাম আপনারা কেটে দিয়েছেন। তারা আজ হাহাকার করছে। স্বাস্থ্য ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে তিনি জানেন না। মিড ডে মিলে হেল্পার যারা কাজ করতেন তারাও আজ হাহাকার করছেন। কাজ দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোসাই তো প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলবেন? প্রথমত তো লক্ষ্মীর ভান্ডারে পুরুষদের নাম কি করে জুড়ে গেছিল তার উত্তর এখনো দিতে পারেননি। 2 নম্বর হচ্ছে যে বহু, মানে ডুপ্লিকেসি বা জাল নাম ছিল, এগুলো তদন্তের মধ্যে উনি চলে আসবেন, কোনো চিন্তার কারণ নেই। আর সামাজিক প্রকল্প, মানে তৃণমূলেরই এক শ্রেণীর যারা কর্মচারী, অনলাইনে সব মানুষ তো আপলোড করতে পারে না, অফলাইনে যেটা করা উচিত অনেক মানুষের এখনো সেই আপলোডটা করতে পারেনি। সমস্যাটা যেটা হয়েছে যে আরো অনেক মানুষের হবে, আর আমরা মাত্র 1.5 মাসের মধ্যে ভাবুন 1,30,00,000 লোকের নাম উঠেছে, যেটা তৃণমূলের বহুদিন সময় লেগেছিল। আরো নাম আসবে। আর উনি এখন মুখ্যমন্ত্রী নন, উনি এখন বিধানসভার সদস্য নন বা বিরোধী দলের নেতাও নন বা নেত্রী নন। ফলে উনার সেই অধিকার এখন নেই, উনি অধিকার হারিয়েছেন। সরকার যথোপযুক্ত ব্যবস্থা করবে, আর প্রত্যেকটি যারা পাওয়ার যোগ্য তাদেরকে দেওয়া হবে। এবং স্বাস্থ্য ব্যবস্থা কি করে উন্নত করতে হয়, স্বাস্থ্য ব্যবস্থা, মানে নির্লজ্জ, মানে বেহায়া একজন মুখ্যমন্ত্রী ছিল, মুখ্যমন্ত্রী না মূর্খমন্ত্রী বলে আমি ওনাকে চিহ্নিত করি। উনি অভয়াকে ওইভাবে, মানে চাকরিরত অবস্থায় আরজি করের মধ্যে ওইভাবে ধর্ষণ করে হত্যা করিয়ে তারপর নিজের দায়িত্বে এভিডেন্স লোপাট করেছেন। এই কেসে উনি জেলে যাবেন, আগে জেল থেকে বেরোন, তারপর আপনি অন্যকে সমালোচনা করুন। আপনার জেল যাত্রা খুব তাড়াতাড়ি ঘনিয়ে আসছে, আপনি তৈরি থাকুন। ডায়মন্ড হারবারের গর্বের যে সেবাশ্রয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার বলেছেন তিনি সেবাশ্রয় করে দিয়েছেন, দুয়ারে স্বাস্থ্য প্রকল্প, সেই প্রকল্পকে ঘিরে এবার এক নজিরবিহীন এবং বিস্ফোরক দুর্নীতির অভিযোগ সামনে এলো। দক্ষিণ 24 পরগনার পারুলিয়ার উপকূলবর্তী থানার হিঞ্জবেড়িয়া গ্রামে মাটির তলা থেকে বিপুল পরিমাণ রীতিমতো জীবনদায়ী ওষুধ উদ্ধারের ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছে এলাকায়, এবং আমরা দেখতে পাচ্ছি যে
সরাসরি কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তার পাশাপাশি তার আত্মসহায়ক সুমিত রায়, অয়ন ঘোষ দস্তিদার, এই দুই জেলা শাসক এবং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ মোট 16 জনের বিরুদ্ধে থানায় কিন্তু একটি মানে গুরুতর লিখিত অভিযোগ দায়ের হয়েছে। একদম সরাসরি অভিযোগ উঠছে যে জনকল্যাণের নামে সংগ্রহ করা বা ক্রয় করা কোটি কোটি টাকার ওষুধ সাধারণ মানুষের মধ্যে বিলি না করে অত্যন্ত গোপনে খোলা বাজারের উদ্দেশ্যে কিংবা প্রমাণ লোপাট করতে মাটির নিচে পুঁতে ফেলা হয়েছিল। কি বল? চোরের কাজই চুরি করা। আপনি ভাবছেন যে ওই সেবাশ্রয়ের নাম করেও চুরি করা, ওটা একটা পলিসি ছিল। চোর চুরি ছাড়া থাকতে পারে না। চোরকে যদি একদিন বাড়িতে রাখেন, সে নিজের বাড়ির জিনিসও চুরি করে হয়তো নিয়ে চলে যাবে। তাকে তো ওই প্র্যাকটিসটা বজায় রাখতে হবে। যতই সেবাশ্রয় করুক আর ইয়ে করুক, মানে রত্নাকর থেকে বাল্মীকি হতে অনেক সময় লাগে, ওটাও সাধনার মাধ্যমে হয়। আর পশ্চিমবঙ্গে যে চোরেদের সরকার ছিল, তার চোরেদের রানী আর চোরেদের স্বনামধন্য ভাইপো, এরা পৃথিবীর ইতিহাসে জায়গা করে নিয়ে গেছে। আমি বারবার বিভিন্ন টক শোতে বলেছি যে কোন জায়গাটা চুরি করেনি সেটাই দেখার। আর ওই সেবাশ্রয়ের নামে যে টাকা তুলতো, কারণ উনি যে টাকাটা পেতো বা কাদের থেকে টাকা তুলে দিয়েছে, কে ট্যাক্স পেয়ার, কে কিভাবে জমা দিয়েছে, তার তো একটা সিস্টেম থাকে, কেউ জানে না। ফলে এই ভাঁওতাবাজি আর এই চুরি করে মানে টাকা তোলার বিভিন্ন কৌশল, এটাই বেরোবে, এই তদন্তেও এটা বেরোবে। কোনো মানে যেমন ওষুধ আবিষ্কার হয়েছে জীবনদায়ী ওষুধ, সেরকম কত টাকা চুরি করেছে এটাও বেরোবে, দেখবেন খুব শীঘ্র। দেবাশিসদা, এই মামলায় অন্যতম মূল অভিযুক্ত হিসেবে অভিযুক্ত হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়, যিনি ভোটের ফল প্রকাশের পর থেকেই পুলিশের চোখে পলাতক। তাকেই বা খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? সুমিত রায় অন্যতম একটা কি ফিগার, সেই সুমিত রায়কে কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছে না। পটুয়াপাড়ায় লাস্ট লোকেশন ছিল। আপনি তো দীর্ঘদিন আইপিএস অফিসার হিসেবে দায়িত্ব পালন করে এসেছেন দেবাশিসদা, তদন্তের ঠিক কোথায় খামতি থেকে যাচ্ছে? একটু সময় হয়তো লাগছে, আবার দ্বীপ টিপ কোন দ্বীপে খালি আছে দেখতে হবে, সেই দ্বীপে থেকে খুঁজে পাওয়া যেতে পারে। এটা তো ওনাদের ট্র্যাডিশন, কে ওনাকে পাঠিয়েছে, একটু অপেক্ষা করুন, নিঃসন্দেহে খুঁজে পাওয়া যাবে। হয়তো আমাদের একটু সময় লাগছে, সঠিক সময় বার করা যাবে। বন্দ্যোপাধ্যায় বারংবার বলছেন চোখের ট্রিটমেন্ট করানোর জন্য তিনি আদালতের দ্বারস্থ হচ্ছেন, দ্রুত শুনানি করার জন্য বিদেশে যাওয়ার পারমিশন চাইছেন। কেন বারংবার বিদেশে যেতে চাইছেন? পালিয়ে যাবেন কি? বিদেশের লোকেরা এখানে ট্রিটমেন্ট করাতে আছে, উনি ব্যতিক্রম, যিনি এখান থেকে ওখানে ট্রিটমেন্ট করা। এবারে উনি তো ইলেকশন আগে অনেক ডায়লগ দিয়েছিল, 4 তারিখে ডিজে ফিজে বাজাবে, এবারে এক গেলে মানে পার্মানেন্টলি হয়তো পালিয়ে যাবে, সেটা ধান্দা করছে। এটা নিয়ে বোঝাবার কিছু নেই, সবাই জানে কেন চাইছেন। আর কোনো লাভ হবে না, এনাকে সাজা পেতেই হবে। এই প্রশ্ন আপনার কাছে, প্রশাসন থেকে শাসক দলের শীর্ষ নেতাদের বারণ সত্ত্বেও ডিম থেরাপিতে আগ্রহ কমছে না জনতার। এবার ডিম হামলার মুখে পড়লেন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। মঙ্গলবার সকালে কোচবিহারের শীতলকুচিতে তার গাড়িতে আছড়ে পড়ল একের পর এক ডিম। ক্ষুব্ধ মীনাক্ষী মুখোপাধ্যায় নিজে সেই ভিডিও করে পুলিশের কাছে কড়া ভাষায় দাবি জানালেন যে আগে পুলিশ গ্রেফতার করুক, তারপর দেখা যাবে আমার অপরাধটা কি, রাস্তায় কি বেরোনো যাবে না। তিনি সরাসরি বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। কি বলবেন? একটা কথাই বলছি যে অবশ্যই এটাকে সমর্থনযোগ্য নয়, করা উচিত নয়। তবে এনাদের যে নেগেটিভ রোল বিভিন্ন সময় এবং প্রত্যেকটি জিনিস, এই যে আমাদের যে যতটা আলোচনা হলো, এই কমিউনাল অ্যাঙ্গেল বা বিকাশ ভট্টাচার্য কিসে সাপোর্ট করছে, মীনাক্ষী মুখার্জিও দীর্ঘদিন ধরে এইভাবে করেছেন, মানুষের রোষের শিকারে পড়েছেন। তবে মানুষেরও বোঝা উচিত যে আহ, প্রতিবাদ করারও ভাষা রয়েছে, কখনো সেই ভাষাকে অতিক্রম করে যাওয়া উচিত না। রাজনীতিতে শালীনতা বজায় থাকাটাই খুব বেশি ইম্পর্টেন্ট। এই জিনিসটাকে আমি বা আমার পলিটিক্যাল পার্টি, আমি যে দলের হয়ে রিপ্রেজেন্ট করি, কেউই সাপোর্ট করে না।